নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বৃষ্টি ও গল্প। আমি পাঠ করছি একজন হিমু, কয়েকটি ঝিঝি পোকা। আজ দ্বিতীয় পর্ব। হ্যালো হ্যালো, কে বলছেন? কাকে চাচ্ছেন? আমি আমার মেরুদণ্ডে সামান্য কম্পন অনুভব করলাম। কথা বলছেন জুঁইর বাবা। ভদ্রলোক আজ অফিসে যাননি নাকি? শরীর খারাপ? আমি গলার স্বর অতিরিক্ত মসৃণ করে বললাম, স্যার, আপনার শরীরটা কি ভালো? হ্যাঁ ভালো। তুমি হিমু না? ইয়েস স্যার। টেলিফোনে গলা শুনে চিনতে পারবেন বুঝতে পারিনি। জুঁই কেমন আছে স্যার? ভালো আছে। আপনি অফিসে যাননি কেন? শরীরটা ভালো না, তাই না স্যার? শরীর ভালো, এবং আমি অফিস থেকেই বলছি। এটা অফিসের নাম্বার। তোমাকে জুঁইর নাম্বার বলে অফিসের নাম্বারটাই দেওয়া হয়েছে। ও, জুঁইকে কি কোনো খবর দিতে হবে? জি না, শুধু বলবেন যে কোনো একদিন এসে কফি খেয়ে যাব। আচ্ছা, বলবো। স্যার, আর একটা কথা। বলো। আপনি বলেছিলেন আমার পেছনে লোক লাগিয়ে রাখবেন, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। একজন অন্ধ অনেকক্ষণ ধরে আমার পেছনে পেছনে আসছে, কিন্তু তাকে তো আসল অন্ধ বলেই মনে হচ্ছে। চোখের মণি একেবারে কোটর থেকে তুলে নেওয়া। সে আমাদের কেউ না, তবে তোমার পেছনের লোক ঠিকই লাগানো আছে। শুনে ভালো লাগছে স্যার, নিজেকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। নিউ আর্লিস থেকে তোমার এক খালা এসেছেন, মালিহা। তুমি ডাকো মালু খালা। তোমার এই খালার স্বামীর নাম আরেফিন। তাদের কেয়ারটেকারের নাম হাদি। ঠিক হচ্ছে না? জি, ঠিক হচ্ছে। আমি পুলিশের কর্মদক্ষতায় মুগ্ধ। আচ্ছা স্যার, হাদি সাহেবের মেয়েটার নাম কি বলতে পারবেন? না। মেয়েটার নাম পাখি। এ মাসের 12 তারিখে তার জন্মদিন। জন্মদিনে সে একটা হাতির বাচ্চা উপহার চায়। আপনাদের কাছে তো সব খবরই আছে, এই খবরটাও থাকা দরকার। স্যার, হাতির বাচ্চা কোথায় পাওয়া যায় বলতে পারেন? একদিনের জন্য ভাড়া করতাম। টেলিফোনের লাইন কেটে গেল। আমি ছোট করে নিঃশ্বাস ফেললাম। কেন জানি মনে হচ্ছে হাতির বাচ্চার সমস্যার একটা সমাধান করা যাবে। বড় বড় সমস্যার সমাধান অতি সহজেই করা যায়, ছোট ছোট সমস্যার সমাধান করাই কঠিন। নতুন জামা উপহার পেলে জামা গায়ে দিয়ে যিনি উপহার দিয়েছেন তাকে সালাম করতে হয়। নতুন মোবাইল পেলে কি করতে হয়? মোবাইল কানে লাগিয়ে 5 ছুঁয়ে সালাম। অবস্থা বুঝে ব্যবস্থা। আমি খালার সঙ্গে দেখা করতে গেলাম। ধানমন্ডিতে বাড়ি। 1 বিঘা জমির ওপর ছিমছাম ধরনের বাড়ি। সামনে বিরাট লন। একটা অংশে আবার চৌবাচ্চার মতো আছে। পানি টলটল করছে। সেই পানিতে পেট মোটা রঙিন মাছ। খালার এই বাড়ি মনে হয় রিয়েল এস্টেট কোম্পানির চোখে পড়েনি। চোখে পড়লে এর মধ্যে 6 তলা ফ্ল্যাট উঠে পড়ত। স্মার্ট পোশাকের দারোয়ানরা ফ্ল্যাট পাহারা দিত। এই সব দারোয়ানদের আবার সবার হাতেই ট্রাফিক পুলিশের মতো বাঁশি। বাচ্চা ছেলেদের মতো অকারণে বাঁশি বাজাতেও এরা খুব পছন্দ করে। মালু খালা দরজা খুলে চুপচাপ দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে চিনতে পারছেন না। চিনতে না পারার কোনো কারণ নেই। আমার চেহারা আগে যা ছিল এখনও তাই আছে। পোশাক আশাকেও কোনো পরিবর্তন হয়নি। আমি বললাম, কেমন আছো খালা? খালা তাকিয়ে রইলেন, জবাব দিলেন না। চিনতে পারছো তো? পারছি। বুক ধড়ফড় করছে। বুক ধড়ফড়ানিটা কমুক, তারপর কথা বলছি। দরজা থেকে সরে দাঁড়াও, ভেতরে ঢুকি। নাকি তুমি চাও না আমি ঢুকি? খালা দরজা ছেড়ে সরে দাঁড়ালেন। আমি ঘরে ঢুকে সোফায় বসলাম। পানির বোতল এবং গ্লাস হাতে আমার পাশে বসতে বসতে বললেন, বেলটা শুনেই বুক ধড়ফড়ানি শুরু হয়েছে। তোর খালু বাসায় নেই, একা তো, এই জন্যে।
তোমার কি মনে হচ্ছিল সবুজ রঙের ইলেকট্রিকের তার নিয়ে কেউ তোমার সঙ্গে দেখা করতে এসেছে? তুমি দরজা খুলবে আর সে তার গলায় পেঁচিয়ে তোমাকে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেবে? খালা ঢকঢক করে পানি খেতে খেতে বললেন, আসলেই তাই ভেবেছি। পুরোপুরি প্যারানয়েড হয়ে গেছি। হাদিকে পাঠিয়েছি ইলেকট্রিক মিস্ত্রি আনতে। সেই সকালে পাঠিয়েছি, এখনও আসছে না। ইলেকট্রিক মিস্ত্রি কি করবে? সিলিং ফ্যান সবগুলো খুলে ফেলবে। আমি এ বাড়িতে কোনো সিলিং ফ্যান রাখবো না। সিলিং ফ্যান খুলে লাভটা কি? স্বপ্নে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে, এই জন্যই ফ্যান খুলব। ফ্যান খুললেও লাভ হবে না, ফ্যানের হুক তো থাকবে, তোমাকে হুকের সঙ্গে ঝুলিয়ে দেবে। খালা বিরক্ত মুখে বললেন, তুই এইভাবে কথা বলছিস যেন আমাকে সত্যি সত্যিই ঝোলাবে। আমি বললাম, তুমিও এমন ভাব করছো যে সত্যি সত্যি তোমাকে ঝোলানো হচ্ছে। আমি বলেছি বলে তুইও বলবি? আমার না হয় মাথার ঠিক নেই, তোর তো মাথার ঠিক আছে। আমার ব্যাপারটা খালা অন্য রকম। আমি যখন যার কাছে থাকি তখন তার মতো হয়ে যাই। মাথা খারাপের সঙ্গে থাকলে আমারও মাথা খারাপ থাকে। সুস্থ মানুষের পাশে থাকলে মাথাও সুস্থ থাকে। দুষ্ট লোকের কাছে থাকি তখন আমিও দুষ্টু হয়ে যাই। আবার যখন চুপ করতো। আচ্ছা, চুপ করলাম। খালা সোফা থেকে উঠতে উঠতে বললেন, তোকে নিয়ে আমি 21টা কাজ করব। আমি বললাম, চিঠিতে লিখেছিলেন 18টা। 3টা বেড়েছে। প্রথম যে কাজটা তুই আমার জন্য করবি সেটা হচ্ছে আমার জন্য একজন কেয়ারটেকার জোগাড় করবি। হাদি সাহেব বিদায়? অবশ্যই বিদায়। ওকে দেখলেই আমার গা শিরশির করে। তার চেয়ে বড় কথা, লোকটার গা থেকে রসুনের গন্ধ বের হয়। ও শুধু ও বললে হবে না, আমি স্বপ্নে যে লোকটাকে দেখি ওর গা থেকেও রসুনের গন্ধ আসত। তাহলে তো বিদায় করতেই হবে। তুই ভালো রেফারেন্সের একটা লোক বের করবি। আমি প্রতি মাসে 4000 টাকা দিই। 4000 টাকা খেলা কথা না। তোমার বুক ধরপড়ানি কি একটু কমেছে? কমেছে। দিনের বেলা এমনিতেই কম থাকে, সন্ধ্যার পর বাড়ে। খালু সাহেব কোথায়? ঢাকা ইউনিভার্সিটিতে তার কি সব পুরনো বন্ধু বান্ধব আছে, তাদের কাছে গিয়েছে, চলে আসবে। তুই দুপুরে আমাদের সঙ্গে খাবি। কি খাওয়াবে? যা খেতে চাস খাবি। তোকে দেখে যেন খুব মায়া লাগছে। দেখি, কাছে আয়, গায়ে হাত বুলিয়ে দিই। আগে আমার জন্য চা নিয়ে এসো। চা খেতে থাকি, সেই ফাঁকে গায়ে হাত বুলিও। আমার মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছিস? পাচ্ছি। তুমি আগের চেয়ে মোটা হয়েছ, অনেকখানি ফুলেছ। খালা আহত গলায় বললেন, আমার ওজন কমেছে 9 পাউন্ড। আমি স্পেশাল ডায়েটে আছি, আর তুই বলছিস মোটা হয়েছি? তুই কি ইচ্ছা করেই উল্টো কথা বলছিস? চা খাবো খালা। গরমের মধ্যে চা খাবি? টক দই দিয়ে লাচ্ছি বানিয়ে দিই। দই ঘরে পেতেছি। দই বানানোর একটা যন্ত্র এবার নিয়ে এসেছি। এত সুন্দর দই হয় বলার না। আমি আমেরিকায় ফিরে যাবার সময় তোকে দিয়ে যাব। আমি ওই যন্ত্র দিয়ে কি করব? দই বানাবি। এরকম অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? তোকে দেখে মনে হচ্ছে দই বানানো ভয়ঙ্কর কোনো কাজ, বোমা বানানোর মতো। অনেকটা সেরকমই। খাদ্যদ্রব্য প্রস্তুতি প্রযুক্তির পেছনে সময় নষ্ট করা আমার জন্য পুরোপুরি নিষিদ্ধ। সেই ইচ্ছে করলে ভিক্ষে করে খাবো, কিন্তু হাঁড়ি পাতিলা নিয়ে রান্না করতে বসবো না। ফাজলামি ধরনের কথা বলবি না তো হিমু, আমার অসহ্য লাগে। আয়, দই কী করে বানাতে হয় দেখে শিখে রাখ। দুপুরে হালকা ধরনের কিছু করব, ভাত, ট্যাংরা মাছ টাইপ। রাতে কিছু স্পেশাল ডিশ। রাজস্থানের এক মহিলার কাছ থেকে চিকেনের একটা প্রিপারেশন শিখেছি, অপূর্ব। গ্রিন চিকেন। লাউ পাতা বেটে সবুজ রঙের একটা পেস্ট করা হয়। সেই পেস্টে ভিনিগার মিশিয়ে আস্ত মুরগি মাখিয়ে স্টিম করা হয়। মুরগি স্টিম হতে থাকবে, সেই ফাঁকে আরেকটা পেস্ট বানাতে হবে। পোস্ত বাটা,
এবং বাদাম বাটার পেস্ট। রান্নাবান্নার এইসব কথা শুনতে একটুও ভালো লাগছে না। তোর খালুর জ্ঞানের কথার চেয়ে রান্নাবান্নার কথা শেখা অনেক ভালো। চুপ করে শোন। পোস্ত বাটা এবং বাদাম বাটার পেস্টের সঙ্গে মেশাবি পেঁয়াজের রস। তারপর স্টিম মুরগিটার গায়ে সেই পেস্ট মাখাবি, বেসন যেমনভাবে মাখায় সেইভাবে। তারপর? এখন শুনতে মজা লাগছে না? খুবই মজা লাগছে। তারপর বলো। খুব পাতলা কাপড় দিয়ে মুরগিটাকে জড়াবি, সুতো দিয়ে পেঁচাবি যেন কাপড় সরে না যায়। মমির মতো আষ্টে পিষ্টে কাপড় দিয়ে মোড়ানো। এইভাবে ডিপ ফ্রিজে রাখবি আধ ঘন্টা। লে আলুয়া, এই মুরগি কি ঠান্ডায় রান্না হবে? মোটেই ঠান্ডায় রান্না হবে না, ডিপ ফ্রিজে রাখতে হবে পেস্টটাকে জমাট বাঁধানোর জন্য। ও আচ্ছা। আধ ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে মুরগিটা তুলে ডুবন্ত ঘিয়ে ভেজে ফেলবি। কাপড় শুদ্ধ? অবশ্যই কাপড় শুদ্ধ। খাবো কিভাবে? কাপড়ও খাবো? খাবার সময় কাপড় খুলে নিয়ে খাবি। এই জিনিসই কি আজ হচ্ছে? হ্যাঁ, এই জিনিসই হচ্ছে। তুই চোখ এমন কপালে তুলে ফেললি কেন? মুরগি তো আর তোকে রান্না করতে হচ্ছে না, আমি রান্না করব। রান্নার সময় তুমি নিশ্চয়ই আমাকে তোমার পাশে থাকতে বলবে না? না, বলবো না। তুই বরং টিভি দেখিস। এর মধ্যে তোর খালু সাহেব চলে আসবে, তার সঙ্গে গল্প করবি। কলিং বেল বেজে উঠল। মালুখালা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বললেন, দরজা খুলে দে তো, হাদি এসেছে। আমি বললাম, বুঝলে কি করে হাদি? খালু সাহেবও তো হতে পারেন। খালা বললেন, ভকভক করে রসুনের গন্ধ আসছে, সেখান থেকে বুঝেছি। হাদির গা থেকে রসুনের গন্ধ আসে। তুই রসুনের গন্ধ পাচ্ছিস না? না, আমি পাচ্ছি, ভকভক করে গন্ধ আসছে। বুঝলি হিমু, আমার সিক্স সেন্স বলছে আমার মৃত্যু হবে হাদি ব্যাটার হাতে। কেমন কেমন করে যেন আমার দিকে তাকায়। তোমাকে সে খুনটা করবে কেন? মোটিভ কি? এখানে সব কিছু দেখাশোনা করে সে কিছু একটা গণ্ডগোল করে রেখেছে। আমাকে মেরে ফেললে গণ্ডগোলটা চোখে পড়বে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি দরজা খুললাম। খালু সাহেব দাঁড়িয়ে আছেন। নিউ আর্লিশ বিশ্ববিদ্যালয়ের নৃত্যত্বের অধ্যাপক আরেফিন সাহেব। ভদ্রলোক শুধু যে জ্ঞানী তা না, তার চেহারাও জ্ঞানী জ্ঞানী। তাকে দেখলেই মনে হয় জ্ঞানীর ঝকঝকে নতুন ডিকশনারি। তার চোখে সোনালি ফ্রেমের চশমা, চুল পরিপাটি করে আঁচড়ানো, পরনে পায়জামা পাঞ্জাবি। বাইরে থেকে ঘুরে এসেছেন, অথচ তার পাঞ্জাবির ইস্ত্রি একটুও নষ্ট হয়নি। কেমন আছেন খালু সাহেব? ভালো আছি হিমু সাহেব। দেশে ফিরে তোমাকে না পেয়ে তোমার খালার প্রায় মাথা খারাপ হয়ে যাবার জোগাড় হয়েছিল। এখন আশা করি তার মাথা ঠান্ডা হয়েছে। বলতে বলতে খালু সাহেব হাসলেন। সেই হাসিও দেখার মতো, জ্ঞান ঝরে ঝরে পড়ছে। হিমু। জি? এসো, বসো আমার সঙ্গে, গল্প করি। খালা বললেন, গল্প পরে করবে, আমি এখন রান্না করছি, ও আমার পাশে থেকে রান্না দেখবে। আরেফিন খালু হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে, দেখুক। বুঝলে হিমু, রান্না হচ্ছে মেয়েদের কাছে একটা শিল্পকর্ম, আ ক্রিয়েটিভ ওয়ার্ক। কোনো সৃষ্টিশীল কাজ যখন কেউ করে, তখন কাউকে না কাউকে পাশে লাগে সেই কাজ অ্যাপ্রিসিয়েট করবে। কাজেই তুমি তোমার খালার পাশে থাকো, মাঝে মধ্যে আমার কাছে কিছুক্ষণের জন্য বসতে পারো। রান্না বিষয়েও কিছু মজার তথ্য আমার কাছে আছে, হয়তোবা তোমার ভালো লাগবে। আমি আমার সময়টা 3 ভাগে ভাগ করলাম। কিছুক্ষণ খালার সঙ্গে থাকি, তার রান্না দেখি। কিছুক্ষণ হাদি সাহেবের সঙ্গে থাকি। হাদি সাহেব মিস্ত্রি নিয়ে চলে এসেছেন। তারা দুজন ফ্যান নামাচ্ছেন। এদের কাজকর্ম দেখি। তারপর যাই আরেফিন সাহেবের কাছে। মুগ্ধ হয়ে আরেফিন সাহেবের গল্প শুনি। বুঝলে হিমু, রান্না মাত্র 3 রকম: পোড়া, ভাজা, সিদ্ধ। পৃথিবীর যাবতীয় রান্না
এই তিনের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। রান্নার সবচেয়ে আদি রেসিপি বইটি কোথায় পাওয়া যায় জানো? জি না, মিশরের পিরামিডের ভেতর সমাধিকক্ষে ফারাওদের খাবারের রেসিপি। সেই রেসিপি কি আছে আপনার কাছে? হ্যাঁ আছে, তোমার খালাকে বলেও ছিলাম রেসিপি দেখে রান্না করতে। মিশরের ফারাওদের খাবার খেয়ে দেখি, সে রাজি হয়নি। রাজি হননি কেন? রেসিপিটা হলো ময়ূর রান্নার। পাখা শুদ্ধ আস্ত ময়ূর রান্না করা হয়। সেই ময়ূর খাবার টেবিলে এমনভাবে সাজানো হয় যেন মনে হয় জীবন্ত ময়ূর বসে আছে, এক্ষুনি উড়ে চলে যাবে। ভালো কথা, হিমু, বাংলাদেশে কি ময়ূর পাওয়া যায়? চিড়িয়াখানায় পাওয়া যায়, তবে তারা রান্না করে খাবার জন্য ময়ূর দেবে বলে মনে হয় না। আপনি বললে চেষ্টা করে দেখতে পারি। না থাক, ফারাওদের মতো ময়ূর খাবার একটা শখ অবশ্যই মাঝে মধ্যে হয়। খাওয়া দাওয়া সারতে সারতে রাত 1টা বেজে গেল। আরেফিন খালু বললেন, এত রাতে মেসে ফিরে কী করবে, থেকে যাও। পরিচিত বিছানা ছাড়া ঘুম হয় না, আশা করি এ ধরনের কোনো ব্যাপার তোমার মধ্যে নেই। অবশ্যই গরমে কষ্ট হবে, ফ্যান খুলে নিয়ে গেছে। আমি থেকে গেলাম। আরেফিন খালু গল্প করছেন, আমি শুনছি। খালুর কাছে জানা গেল মালু খালা রাতে ভেতর থেকে শক্ত করে দরজা বন্ধ করে একা ঘুমান। দুঃস্বপ্ন দেখার পর থেকে তিনি রাতে খালু সাহেবকে একা বিছানায় নিয়ে ঘুমোতে পারেন না। হিমু, জি খালু সাহেব। আমি যে মোটামুটি একটা ভয়ঙ্কর অবস্থায় আছি তা কি বুঝতে পারছো? পারছি। দেখো তো আমার গা দিয়ে রসুনের গন্ধ আসছে কি না। না তো। তোমার খালার ধারণা সন্ধ্যার পর থেকে আমার গা দিয়ে রসুনের গন্ধ বের হয়। সহজ স্বাভাবিকভাবে যে মানুষটা ঘুরে বেড়াচ্ছে তার ভেতর যে কী পরিমাণ অস্বাভাবিকতা থাকতে পারে, তোমার খালা হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। সন্ধ্যার পর থেকে আমি মদ খেতে বসি, রাত 2টা-3টা পর্যন্ত মদ খেয়েই যাই। তোমার খালার অসুখ যদি খুব শীঘ্রই না সারে, তাহলে আমি পুরোপুরি অ্যালকোহলিক হয়ে যাব। একদিন দেখা যাবে নিজেই গলায় দড়ি পেঁচিয়ে ফ্যানে ঝুলে পড়েছি। ফ্যানের হুক ঠিকমতো লাগানো আছে কিনা দেখে নেবেন। ঝোঁকের মাথায় ঝুলে পড়লেন, তারপর ফ্যান নিয়ে ধপাস করে পড়ে কোমর ভেঙে ফেললেন, এটা ঠিক হবে না। রসিকতা করছো? জি। আমার একটা প্রবলেম আছে হিমু, কেউ আমার সঙ্গে রসিকতা করলে আমার ভালো লাগে না। ও না, কথাটা মনে রেখো। জি আচ্ছা, তুমি ঘুমোতে যাও। আপনি ঘুমোবেন না? বই পড়ব। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে আমি কিছুক্ষণ বই পড়ি, ফিলোসফির বই। এটা আমার অনেক দিনের বদ অভ্যাস। আমি না ঘুমানো পর্যন্ত আপনি তাহলে বই পড়তেই পারছেন না? না। তাহলে এক কাজ করি, আমি চলে যাই, কারণ আমার ঘুম আসবে বলে মনে হচ্ছে না। এত রাতে যেতে পারবে? আমি তো ঘোরাফেরা রাতেই করি। আমি উঠে দাঁড়ালাম। খালু সাহেব আপত্তি করলেন না, দরজা খুলে দিলেন। ফিলোসফির বই পড়াটা মনে হচ্ছে তার জন্য খুবই জরুরি। পাখির সঙ্গে কি মোবাইল টেলিফোনের কোনো মিল আছে? পাখিরা উড়ে বেড়ায়, মোবাইল টেলিফোনও এক জায়গায় স্থির থাকে না, মানুষের হাতে কিংবা পকেটে ঘুরে বেড়ায়। পাখিরা কিচিরমিচির শব্দ করে মানুষের ঘুম ভাঙায়। মোবাইল ফোনও তাই করে। এই মুহূর্তে আমার ঘুম ভেঙেছে মোবাইল টেলিফোনের শব্দে। আমি টেলিফোন কানে নিয়ে হ্যালো বলতেই ওপাশ থেকে অসম্ভব মিষ্টি গলা শোনা গেল। আপনি কি হিমালয়? বলুন দেখি আমি কে? বলতে পারছি না, এমন মিষ্টি গলা এর আগে শুনিনি। আচ্ছা, আপনাকে 3টে প্রশ্ন করার সুযোগ দিচ্ছি। 3টে প্রশ্ন করে যদি জানতে পারেন আমি কে, তাহলে তো জানলেনই। আর না পারলে আমি কে সেই পরিচয় দেব না, কিছুক্ষণ গল্প করব। ও ভালো কথা, 3টা প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন,
কিন্তু নাম জানতে চাইলে পারবেন না। এখন বলুন আপনার প্রথম প্রশ্ন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি কেমন আছো? ভালো আছি। তোমাদের ওখানে কি এখন লোডশেডিং চলছে? না, ইলেকট্রিসিটি আছে। ইলেকট্রিসিটি আছে। এখন কটা বাজে? সকাল 9:20। আপনার 3টে প্রশ্ন কিন্তু করা হয়ে গেছে। আপনি কি বুঝতে পারছেন আমি কে? তুমি হচ্ছ জুঁই। আপনি যে প্রশ্নগুলি করেছেন সেখান থেকে আমি যে জুঁই এটা কিন্তু বোঝার কথা না। তুমি কথা বলছিলে আর আমি তোমার গলার স্বর মনে করার চেষ্টা করছিলাম। আপনার টেলিফোন নাম্বার কার কাছ থেকে পেয়েছি জানতে চাইলেন না? না, কারণ আমি অনুমান করতে পারছি। তোমার বাবাকে একদিন টেলিফোন করেছিলাম, সেখান থেকে। থাক, আর বলতে হবে না। বাবাকে আপনি চেনেন কিভাবে? এই প্রশ্ন তুমি তোমার বাবাকে করো না কেন? উনিই জবাবটা ভালো দেবেন। বাবাকে করেছিলাম। বাবা বললেন আপনি পুলিশের ইনফর্মার, মাঝে মধ্যে পুলিশকে গোপন তথ্য দিয়ে সাহায্য করেন। ও আচ্ছা। আপনি পুলিশের ইনফর্মার শুনে আমার খুব খারাপ লেগেছে। খারাপ লাগার কি আছে? ধরো একটা খুন হয়েছে, আমি খুনি ধরার ব্যাপারে পুলিশকে কিছু গোপন তথ্য দিয়ে সাহায্য করলাম। আমি যা করলাম তা হলো সামাজিক দায়িত্ব পালন করা। পুলিশের ইনফর্মাররা এই জাতীয় দায়িত্ব পালন করবার জন্য টাকা নেয়। টাকার বিনিময়ে সামাজিক দায়িত্ব পালনের ব্যাপারটা হাস্যকর না? হ্যাঁ, হাস্যকর। আপনি কি পুলিশের ইনফর্মার? এখনও বুঝতে পারছি না। এখনও বুঝতে পারছি না মানে কি? মানেটা পরে বলবো। আমি যে আপনাকে অসম্ভব পছন্দ করি সেটা কি আপনি জানেন? না, জানতাম না, এখন জানলাম। আমি নিজেও জানতাম না। আমি নিজে কখন জানলাম জানেন? কখন জানলে? আপনাকে রেখে আলিয়াস ফ্রান্সিসে ক্লাস করতে গেলাম। ক্লাস শেষ করে ফিরে এসে দেখি আপনি নেই। সঙ্গে সঙ্গে আমার চোখে পানি এসে গেল এবং আমি বুঝলাম যে আপনাকে আমি অসম্ভব পছন্দ করি। ওই দিনের ব্যাপারটা আমি জানতে চাইছি না। আজ রাত 8টার দিকে আপনি কি আমাদের বাড়ি আসতে পারবেন? কেন বলো তো? ডিনারের নিমন্ত্রণ। আজ আমার একটু সমস্যা আছে। আজ আমি আমার মালিয়া খালার বাড়িতে ডিনারে নিমন্ত্রণে যাব। খালা অতি জরুরি তলব পাঠিয়েছেন। আচ্ছা, এক কাজ করা যেতে পারে। ডিনার শেষ করে তোমাদের বাড়িতে যেতে পারি। 10টার দিকে যদি আসি। রাত 10টা কি খুব বেশি রাত? জুঁই খট করে টেলিফোন নামিয়ে রাখল। মেয়েটা ভয়ঙ্কর রাগ করেছে। এই রাগ ভাঙানোর একমাত্র উপায় রাত 10টায় ওদের বাড়িতে উপস্থিত হওয়া। খালি হাতে না, 2টা বেলি ফুলের মালা থাকতে হবে। বাংলাদেশের কোনো মেয়ে বেলি ফুলের মালা হাতে নিয়ে রেগে থাকতে পারে না। ওই ফুলের গন্ধের ভেতর কিছু আছে, ঝপ করে রাগ কমিয়ে দেয়। আমি বসে আছি আরেফিন সাহেবের সামনে। ভদ্রলোককে আজ অনেক হাসি খুশি লাগছে। সোফায় পা উঠিয়ে বসেছেন। সফিস্টিকেটেড মানুষরা কখনো পা নাচায় না, তিনি পা নাচাচ্ছেন। ব্যাপারটা কি? হিমু, জি? তুমি কেমন আছো বলো তো? বুঝতে পারছি না কেমন আছি। আরেফিন সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, তোমার জবাবটা আমার পছন্দ হয়েছে। হোমোসেফিয়ান্সরা বেশিরভাগ সময় বুঝতে পারে না তারা কেমন আছে। তাদের নার্ভ সবসময় উত্তেজিত থাকে। উত্তেজিত নার্ভ ইলেকট্রিক্যাল সিগন্যাল ঠিকমতো আনা নেয়া করতে পারে না। আমি কিছু না বুঝেই হ্যাঁ সূচক মাথা নাড়লাম। আরেফিন সাহেব আগের জায়গায় ফিরে গেলেন। বেতের সোফায় গা এলিয়ে দিলেন। তিনি বসেছেন পা তুলে। 2 হাঁটুর মাঝখানে তার ছোটোখাটো মাথাটা দেখা যাচ্ছে। তার মুখ হাসি হাসি।
কালো ফ্রেমের চশমার ভেতরের চোখ দুটিও হাসি হাসি, আসল হাসি না, নকল হাসি। মানুষের চোখও যে নকল হাসি হাসতে পারে তা এই ভদ্রলোককে না দেখলে বিশ্বাস করতাম না। হিমু, জি, ময়ূরের নাচ কখনো দেখেছ? জি না। চিড়িয়াখানার পোষা ময়ূরের আধুনিক নাচ না, বন্য ময়ূরের নাচ। সে এক অসাধারণ দৃশ্য। পুরুষ ময়ূররা সঙ্গিনীদের মনোহরণ করার জন্য নাচে। সে এক দর্শনীয় জিনিস। সেই নাচের তাল আছে, ছন্দ আছে। ব্যাকগ্রাউন্ডে হাইব্রিডের যে কোনো মিউজিক ফিট করা যায়, কখনো ছন্দপতন হবে না। তবে নাচের চেয়েও অদ্ভুত ব্যাপার একটা আছে, সেটা হচ্ছে নাচ থামানো। ময়ূর নাচ হঠাৎ থামায়। দ্রুত লয়ের যে কোনো জিনিস থামার একটা নিয়ম আছে। ময়ূরের বেলায় কোনো নিয়ম নেই। তার নাচ হঠাৎ থেমে যাবে এবং সে নাচ থামিয়ে মাটির দিকে তাকিয়ে নিশ্চল হয়ে থাকবে। মনে হবে হঠাৎ কোনো এক গভীর শোকে সে স্তম্ভিত, যেন তার সংসার হঠাৎ ভেঙে গেছে, আর নাচ নয়। আমি হাই চাপতে চাপতে বললাম, ইন্টারেস্টিং। আরেফিন সাহেব বললেন, তোমার ভাবভঙ্গি দেখে তো মনে হচ্ছে না তোমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে। তুমি হাই চাপার চেষ্টা করছো। তা অবশ্যই করছি, ঘুম পাচ্ছে। রাত তো মোটে 9টা, এখনই ঘুম পাচ্ছে কেন? বুঝতে পারছি না কেন। আমি আপনার গল্পের মাঝখানেই ঘুমিয়ে পড়তাম। অভদ্রতা হবে বলে অনেক কষ্টে জেগে আছি। আপনার ময়ূর বিষয়ক গল্প শেষ হয়েছে তো, নাকি এখনো বাকি আছে? নাচ শেষ করার পর ময়ূর করে কি? আরেফিন সাহেব দুঃখিত গলায় বললেন, মূল গল্প শেষ হয়েছে, পরিশিষ্ট বাকি আছে। সেটা বলবো কি না বুঝতে পারছি না। যে আগ্রহ নিয়ে গল্প শোনে না তাকে গল্প শুনিয়ে কোনো মজা নেই। আমি বললাম, ঠিক বলেছেন। আমাদের দেশের মানুষরা বক্তৃতা শুনতে খুবই পছন্দ করে বলেই রাজনীতিবিদরা এত বক্তৃতা করেন। বক্তৃতার মাঝখানে যদি লোকজন চেঁচিয়ে বলতো অফ চা, তাহলে বক্তৃতার ডোজ কমতো। তাতে কি লাভ হতো? বক্তৃতা কমলেই কি কাজ বেশি হয়? আমি বললাম, আপনার ময়ূর বিষয়ক গল্পের শেষটা বলে ফেলুন, আমি এখন উঠব। আপনার এখানে আধ ঘন্টা থাকবো ভেবে এসেছিলাম, 45 মিনিট হয়ে গেছে। যাবে কোথায়? কোথায় যাব এখনও ঠিক করিনি। আরেফিন সাহেব সামান্য ঝুঁকে এসে বললেন, তুমি কি আসলেই জানো না তুমি কোথায় যাবে, নাকি তুমি জানো কিন্তু তোমার চারিদিকে রহস্যময়তা তৈরি করার জন্য এরকম বলো? আমি গম্ভীর মুখে বললাম, ঠিক ধরেছেন। আমি আমার চারদিকে ইচ্ছা করে ধোঁয়া বানিয়ে রাখি। ভেজা খড় পুড়িয়ে বুনকা বুনকা ধোঁয়া। কন্যার বাপে হুক্কা খায়, বুনকা বুনকা ধোঁয়া যায়। আরেফিন সাহেব বিরক্ত হয়ে বললেন, হড়বড় করে কি বলছো? কন্যার বাপে হুক্কা খায়, বুনকা বুনকা ধোঁয়া যায়, এই ছড়াটা কেন বললে? কোন কনটেক্সটে বললে? এমনি বললাম, তেমন কিছু ভেবে বলিনি। মাথায় 2 লাইন ছড়া এসেছে, বলে ফেলেছি। মানুষের সমস্ত কর্মকাণ্ডের পেছনে লজিক থাকবে, কাজকর্ম থাকবে। শুধুমাত্র উন্মাদরাই লজিকের ধার ধারে না। তার মনে যা আসে সে তাই বলে। তুমি নিশ্চয়ই উন্মাদ নও? আমাকে বলো, এক্সপ্লেন ইট টু মি। ময়ূরের নাচের সঙ্গে কন্যার বাপের হুক্কা খাবার কী সম্পর্ক? আমি আরেফিন সাহেবের দিকে তাকালাম। ভদ্রলোককে উত্তেজিত মনে হচ্ছে। তিনি যেন হঠাৎ আমার ওপর রেগে গেছেন। এই রাগ তিনি লুকিয়েও রাখছেন না, প্রকাশ করে দিচ্ছেন। তার মতে সফিস্টিকেটেড মানুষরা রাগলেও রাগ প্রকাশ করেন না। পাতলা ফিনফিনে রেশমি রুমালে তাদের মুখ ঢাকা থাকে। সেই সব রুমাল ফিল্টারের মতো কাজ করে। মুখের রাগ, বিরক্তি তারা ফিল্টার করে রেখে দেয়। রাগলে মানুষের মুখ ছোট হয়ে যায়। আরেফিন সাহেবের মুখ এমনিতেই ছোট, এখন আরও 1 সাইজ ছোট হয়েছে। তার চোখ আগেও জলজল করছিল,
এখন একটু বেশি জ্বলছে। এটা মদ্যপানের জন্য হতে পারে। আমি এসে দেখি তিনি ক্রিস্টালের গ্লাসে হুইস্কি খাচ্ছেন। এই ৪৫ মিনিটে ৩ গ্লাস খেয়েছেন। প্রচুর মদ্যপান করলে মানুষের চোখ চকচক করে, এই জ্ঞানও আমার আরেফিন সাহেবের কাছ থেকে পাওয়া। অ্যালকোহল বেশি পরিমাণে শরীরে ঢুকলে চোখের মনি ডাইলেটেড হয়, তখন আলো বেশি প্রতিফলিত হয়। হিমু, জি? ময়ূরের গল্পের শেষটা বলে ফেলি। জি বলুন, আমার ঘুমও কেটে গেছে, এখন আর গল্প শুনতে শুনতে হাই তুলব না। হাই তুললেও ক্ষতি নেই। যারা শিক্ষকতা করে তারা শ্রোতাদের হাই তোলা বা কথার মাঝখানে ঘুমিয়ে পড়ায় আহত হয় না। এর সঙ্গে তারা পরিচিত। ৫০ মিনিটের ক্লাসে কম করে হলেও ৫টা ছেলে হাই তুলবে, ২জন ঘুমিয়ে পড়বে এবং ৪জন পাশের বন্ধুর সঙ্গে কাটাকুটি ধরনের খেলা খেলবে। আমি ময়ূরের গল্পের শেষ অংশ শোনার জন্য তৈরি হলাম। ভালো ছাত্র ভাব করে আরেফিন সাহেবের মুখের দিকে তাকিয়ে আছি, যেন এটা মানুষের মুখ না, ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডে চকের লেখা আপনা আপনি ফুটে উঠছে। আমার হাতে নোট বই, নোট বইয়ে আমি নোট করছি। প্রায় ১ ঘন্টা হাতে ধরে জ্ঞানী অধ্যাপকের বকবকানি শুনছি। মানুষের পক্ষে যতটুকু বিরক্ত হওয়া সম্ভব তার চেয়েও বেশি বিরক্ত হয়েছি। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এর মধ্যে একবারের জন্য মালিহা খালা উঁকি দেননি। আমি কাঁটায় কাঁটায় রাত ৮টায় এসেছি। এরা স্বামী স্ত্রী দুজনই দীর্ঘদিন দেশের বাইরে কাটিয়েছেন। সময়ের ব্যাপারে এরা খুবই সাবধান। কেউ এলে প্রথম তার দিকে তাকান না, প্রথম তাকান ঘড়ির দিকে। আমি আসার পর থেকে ময়ূর বিষয়ক জ্ঞানের কথা শুনছি। মালিহা খালার দেখা নেই। আমার ক্ষীণ সন্দেহ হচ্ছে উনি বোধহয় বাসাতেই নেই। বাসায় থাকলে এর মধ্যে কোনো না কোনো স্পেশাল ডিশ নিয়ে উপস্থিত হতেন। খাঁটি বাংলা ধরনের খাবার, যে খাবার রান্না করতে বাঙালি মেয়েরা ভুলে গেছেন। কুমড়ো ফুলের বড়া, খাসির নাড়ি ভুড়ি ভাজা, গরুর চর্বিতে ফ্রাই করা কটকটি ভাজা। কিন্তু মালিহা খালা ভোলেননি। আরেফিন সাহেব চশমা ঠিক করতে করতে ময়ূরের গল্পের শেষ অংশ শুরু করলেন, যদিও আমি খুব ভালো করে জানি এটা শেষ না। শেষের পরেও থাকবে পরিশিষ্ট, পরিশিষ্টের পরে থাকবে উপসংহার, পুনশ্চের পিঠে পুনশ্চ। নাচ শেষ করে পুরুষ ময়ূর চারদিকে তার স্পার্ম ছড়িয়ে দেয় এবং সেই স্পার্ম খুঁটে খুঁটে খায় স্ত্রী ময়ূর, এবং এর ফলে ময়ূরী গর্ভবতী হয়। ইন্টারেস্টিং না? আমি বললাম, মোটে ইন্টারেস্টিং না। ওয়াকথু। ওয়াকথুইং মানে? ওয়াকথুইং মানে ওয়াকথু। তুমি কি সবসময় এমন ফানি ভঙ্গিতে কথা বলো? চেষ্টা করি, সবসময় পারি না। আমার মনে হয় সবসময় ফানি হওয়ার চেষ্টা করা ঠিক না। এতে তোমার মধ্যে জোকার ভাব চলে আসবে। তুমি সবাইকে হাসাবার একটা দায়িত্ব বোধ করতে থাকবে। একটা পর্যায়ে তোমার পার্সোনালিটি কোল্যাপস করবে। আমার ধারণা এখনই করেছে। আমি আলোচনার মোড় ঘোরাবার জন্য বললাম, খালা কি বাসায় নেই? বাসায় আছে। তাকে কি জন্য দরকার বলো? 1 কাপ চা খেতাম। কফি হলে চলবে? চলবে। এই মুহূর্তে তোমার খালার সঙ্গে দেখা হবে না, অপেক্ষা করতে হবে। তোমার কফি আমি বানিয়ে আনছি। চিনি ক চামচ খাও? আমার কোনো ফিক্সড ব্যাপার নাই, যে যা দেয় তাই খাই। আগেন ইউ আর ট্রাইং টু বি ফানি, প্লিজ ডোন্ট ডু দ্যাট। আরেফিন সাহেব আমার জন্য কফি আনতে গেলেন। আমার ধারণা কফি নিয়ে এসেই ময়ূর বিষয়ক গল্পের পরিশিষ্ট শুরু করবেন। ঠান্ডা কফিতে চুমুক দিতে দিতে আমাকে গল্পের পরিশিষ্ট শুনতে হবে। ঠান্ডা কফি, কারণ পুরুষ মানুষ যখন চা বা কফি বানায় তখন সেই চা কফি সবসময় ঠান্ডা হয়, চিনি বেশি হয় এবং সেই চা বা কফিতে একটা পুরুষ পুরুষ গন্ধ থাকে। আরেফিন সাহেব, তাকে সাহেব বলা ঠিক না, আমার বলা উচিত খালু, আরেফিন খালু।
আরেফিন নামের শর্ট হচ্ছে আরে খালু, বললেও খারাপ হয় না। মগ ভর্তি কফি আমার সামনে রাখতে রাখতে বললেন, বাই এনি চান্স আজ সারাদিনে কি তোমার খালার সঙ্গে তোমার কোনো কথা হয়েছে? আমি বললাম, হয়েছে। ঠিক কখন কথা হয়েছে বলো তো? এক্স্যাক্ট সময় বলতে পারবো না। প্রথমবার কথা হয়েছে সন্ধ্যার দিকে। বাংলাদেশে বাস করি তো, সারাক্ষণ ঘড়ির দিকে তাকিয়ে থাকা আমাদের নিষেধ আছে। দ্বিতীয়বার কখন কথা হয়? প্রথমবারের ঘণ্টাখানিক পর। তার কথাবার্তা তোমার কাছে কি অস্বাভাবিক মনে হয়েছিল? না। সে তোমাকে এখানে আসতে বলেছে? জি। কেন আসতে বলেছে সেটা কি ব্যাখ্যা করেছে? না, শুধু বলেছেন খুব জরুরি কথা আছে। আমার ধারণা জরুরি কথাটা কিছু না, নতুন ধরনের কোনো খাবার খাওয়ার নিমন্ত্রণ। কখন আসতে বলেছে? রাত 8টায়। কফি খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে, খেতে একটু অন্যরকম, তাতে অসুবিধা নেই। কফি কি করা হয়েছে? একটু হয়েছে, আমি কড়া কফি পছন্দ করি। গল্পের পরবর্তী অংশ পরবর্তী পর্বে।